বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। 2021 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, এদের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, সেই দ্বিতীয় অ্যাসাইনমেন্টের এইটি ক্লাস। এটি দ্বিতীয় পত্রের, অর্থাৎ আমাদের যে পত্রের বিষয়কোড 272 বা 272, এই মানে 272 কোডের অ্যাসাইনমেন্ট। আমাদের প্রথম অধ্যায়ে যে বিষয়টি আছে সেটি হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের ব্যাপারে যেটি বলা লাগে সেটি হচ্ছে মৌলিক মানবিক চাহিদা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজভাবে আমরা বলতে পারি যে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য আমাদের যে সকল অত্যাবশ্যকীয় চাহিদা আছে, এই চাহিদাগুলোকেই মূলত মৌলিক মানবিক চাহিদা বলা হয়। আমাদের অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বর্তমান কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলো চিহ্নিতকরণ করে সেগুলো দূরীকরণের গৃহীত পদক্ষেপ বর্ণনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রত্যেকের কাছেই অ্যাসাইনমেন্টের নির্দেশনা বা অন্যান্য বিষয়গুলি আছে। আমরা মূল আলোচনায় চলে আসি। সেটি হচ্ছে যে আমাদের স্বাভাবিকভাবে যে কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম সেটি হচ্ছে মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে বলা হচ্ছে যে সামাজিক জীব হিসাবে মানুষকে বেঁচে থাকার জন্য এমন কতগুলি চাহিদা পূরণ করা মানুষের জন্য অপরিহার্য হয়ে পড়ে, যা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে পূরণ করা বাধ্যতামূলক নয়। কিছু কিছু চাহিদা আছে যেগুলো সকল প্রাণীর জন্য অপরিহার্য, অর্থাৎ শুধু মানুষ না, যে কোনো ধরনের প্রাণীর জন্য অপরিহার্য। খাদ্য, ঘুম বা বিশ্রাম, আর তার সাথে সাথে যৌন চাহিদা বা সেক্সুয়াল নিড, এইগুলোকে মূলত বলা হয় জৈবিক চাহিদা। এর বাইরে, অর্থাৎ মানবিকতা বা মানবিক বিকাশের জন্য কিছু চাহিদা পূরণ করা জরুরি হয়ে পড়ে বা আবশ্যক হয়ে পড়ে। সেটি হচ্ছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং চিত্তবিনোদন। আমরা যদি একটু লক্ষ্য করি যে পৃথিবীর অন্যান্য প্রাণীকুল, তাদের জন্য কিন্তু কোনো বস্ত্র দরকার হয় না। কেন দরকার হয় না? সৃষ্টিকর্তা তাদেরকে এমনভাবে সৃষ্টি করেন যে বাড়তি কোনো আচ্ছাদন তাদের প্রয়োজন হয় না। শুধুমাত্র বস্ত্র বা আচ্ছাদন বা পোশাক, যেটা আমরা বলি না কেন, এটা মানুষের জন্যই প্রয়োজন। সাথে সাথে বাসস্থান, অন্যান্য প্রাণী তাদের বাসস্থান বা তাদের অবস্থান তারা নিজেরা তৈরি করে নেয়। তারপরে আছে শিক্ষার বিষয়টি। আমরা প্রকৃতি থেকে এক ধরনের শিক্ষা পেয়ে থাকি, আর এছাড়া মানবিক গুণাবলী বিকাশের জন্য আমাদের শিক্ষার প্রয়োজন হয়। সাথে সাথে বলা হচ্ছে স্বাস্থ্য, যেটা আমরা জানি যে স্বাস্থ্য এটা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। আর আছে মানুষের জন্য মানুষের মানসিক বিকাশ বা মানসিক প্রফুল্লতা আনার জন্য চিত্তবিনোদন। মানুষ তার এই চাহিদাগুলো পূরণের মাধ্যমে দৈহিক বিকাশ, মানসিক শক্তি এবং সমাজ জীবনকে সমস্যামুক্ত করে তোলার একটা চেষ্টা করে। আর এই চাহিদাগুলো ছাড়া মানুষের পক্ষে কিন্তু বেঁচে থাকা সম্ভব না। আমরা যদি
এই যে মানুষের এই চাহিদাগুলোকে আমরা একেবারে একটু কনসাইজ করে নিয়ে আসি, তাহলে বলা যায় কি যে সামাজিক জীব হিসাবে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য মানুষকে কতকগুলি দৈহিক বা জৈবিক চাহিদা পূরণ করতে হয়, তেমনি কিছু সামাজিক পরিচিতি বা মর্যাদা রক্ষা বা পরিপূর্ণতা বিকাশের জন্য কিছু মানবিক বা সামাজিক চাহিদা যেমন শিক্ষা, বস্ত্র, বাসস্থান এগুলোরও পূরণ করতে হয়। এইসব জৈবিক এবং সামাজিক চাহিদা শুধু মানুষের ক্ষেত্রেই প্রয়োজন, আর এইগুলোকেই মূলত বলা হয় মানুষের মৌলিক চাহিদা। যদি খুব ছোট্ট করে বা সাধারণভাবে বলি, তাহলে মানুষের বেঁচে থাকা, বৃদ্ধি, বিকাশ এবং সামাজিক মর্যাদা ও অস্তিত্ব রক্ষার জন্য অবশ্যই পূরণীয় অপরিহার্য চাহিদার সমষ্টি বা সমন্বিত রূপই হল মৌলিক মানবিক চাহিদা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি মৌলিক মানবিক চাহিদাগুলোর প্রকারভেদ করি, এটা তো তোমাদের অবশ্যই জানা আছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদন, এই মৌলিক চাহিদা, এই 6টি মৌলিক চাহিদা এটি মার্কিন সমাজবিজ্ঞানী চার্লস টোলে তার কমন হিউম্যান নিডস গ্রন্থে এই 6টি চাহিদার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে আমরা যদি আরেকটু গভীরভাবে খেয়াল করি যে এই 6টি চাহিদার বাইরেও কিন্তু বর্তমানে সমাজবিজ্ঞানীরা নিরাপত্তাকে একটা সামাজিক চাহিদা হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। বিশ্বব্যাপী বর্তমানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনের সাথে সাথে কিন্তু সামাজিক নিরাপত্তাটাও একটা অন্যতম চাহিদা হিসাবে দেখা দিয়েছে। আর এই সামাজিক নিরাপত্তাকে আমরা নিয়ে আসছি কেন? যে আমাদের বাংলাদেশের যে সংবিধান, এই বাংলাদেশের সংবিধানের 2য় ভাগে 15 ধারাতে এই মানে খাদ্য বা অন্ন, বস্ত্র, আশ্রয় বা বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বা স্বাস্থ্য, বিনোদন এবং সামাজিক নিরাপত্তা, এই 7টি চাহিদাকে মৌল মানবিক চাহিদা বা মৌলিক মানবিক চাহিদা হিসাবে স্বীকৃতি দিয়েছে। যদি আমরা আরেকটু সহজ করে একটা ছকের মধ্যে দেখি, তাইলেই কিন্তু আমাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। একটু তোমরা যদি লক্ষ্য করো, এদিকে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে মৌলিক চাহিদা আছে। মৌলিক চাহিদার থেকে আমাদের 2টা জিনিস এসছে। একটা জৈবিক চাহিদা, জৈবিক চাহিদার মধ্যে যেটা আমরা শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকটা প্রাণীর জন্য অপরিহার্য, খাদ্য, ঘুম বা বিশ্রাম, আর হচ্ছে যৌন প্রবৃত্তি, এটা জীব মাত্রই দরকার আছে। অন্যদিকে পক্ষান্তরে মৌলিক চাহিদার আরেকটা দিক আমরা কি করেছি, মানবিক বা সামাজিক চাহিদা। মানবিক বা সামাজিক চাহিদার মধ্যে তোমরা যদি একটু ছকে খেয়াল করো, তাহলে দেখতে পাবে আছে কি, বস্ত্র আছে, বাসস্থান আছে, শিক্ষা আছে, চিকিৎসা বা স্বাস্থ্যের ব্যাপারটা আছে, চিত্ত বিনোদন আছে এবং সামাজিক নিরাপত্তা আছে। তাহলে এটি হলো আমাদের মৌলিক মানবিক চাহিদার বিষয়। নেক্সট আমরা যদি চলে যাই এগুলোর সংক্ষিপ্ত বিবরণে, এগুলো আমরা জানি, তারপরেও একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়া যে মৌলিক চাহিদার মধ্যে প্রথম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ চাহিদা হলো খাদ্য। খাদ্যকে বলা হচ্ছে দেহের জ্বালানি বা ফুয়েল। মৌলিক চাহিদা হিসাবে খাদ্য বলতে মানব উপযোগী অর্থাৎ মানুষের খাওয়ার উপযোগী খাদ্যদ্রব্যকে বোঝানো হয়। খাদ্য কি করে? মানব দেহের গঠন, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য অপরিহার্য। মৌলিক চাহিদা হিসাবে খাদ্যের প্রধান বা অন্যতম বৈশিষ্ট্য হলো কি, প্রাক জন্ম অবস্থা থেকে, অর্থাৎ আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন থেকেই কিন্তু আমাদের খাদ্যের চাহিদা শুরু হয়ে যায়, তাই নয় কি? তখন থেকেই কিন্তু সেই ভ্রূণ খাদ্য গ্রহণ করে, মাতৃগর্ভে থেকেই খাদ্য গ্রহণ করে করে আস্তে 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 একটি পূর্ণাঙ্গ মানব সন্তানে রূপান্তরিত হয় এবং মৃত্যুর আগ পর্যন্তও কিন্তু মানুষের এই চাহিদাটা প্রয়োজন। খাদ্য মানুষের একটা জন্মগত মৌলিক অধিকার। আমরা যে অবস্থায় থাকি, যেমন থাকি, আমাদের খাদ্যের বাইরে কিন্তু আমাদের অন্য কোনো কিছু চিন্তা করা যায় না।
যে কারণে বলা হয় যে মানুষের অন্যতম চাহিদা হলো, বা যে কোনো প্রাণীকুলের অন্যতম চাহিদা হলো খাদ্য। আমরা পরবর্তীতে যদি আসি, বস্ত্র। বস্ত্রটা কি? যে মানব সভ্যতার ধারক এবং বাহক হলো বস্ত্র। বিভিন্ন প্রকৃতির প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করার জন্য মানব জীবনে বস্ত্রের প্রয়োজন আছে। খাদ্যের সাথে, খাদ্য যেমন মানুষের জীবন বাঁচায়, ঠিক সামাজিক জীব হিসাবে মানুষের সামাজিকতা রক্ষার জন্য বস্ত্রের গুরুত্ব অপরিসীম। প্রাণী জগতের ক্ষেত্রে একমাত্র মানুষের বেলায় কিন্তু এর প্রয়োজনীয়তা দেখা দেয়। অনেক ক্ষেত্রে মানুষ একদিন দুই দিন অনাহারে থাকতে পারে, না খেয়ে থাকতে পারে, কিন্তু বস্ত্রহীন অবস্থায় একটা নির্দিষ্ট বয়সের পর সমাজে এক মুহূর্তও কিন্তু মানুষ নিজেকে কল্পনা করতে পারে না, তাই না? এটা যে আমি একবেলা না খেয়ে থাকলে আমার কিছুটা শরীরের শক্তি নষ্ট হবে, কিন্তু একটা নির্দিষ্ট বয়সসীমার পরে এক মুহূর্ত আমরা সভ্য সমাজে নিজেদেরকে কল্পনাও করতে পারি না। আর বস্ত্রের ব্যবহার মানুষকে কি করেছে? অন্যান্য প্রাণী থেকে আলাদা মর্যাদা দান করেছে। এরপরে আমরা আসি বাসস্থানের ক্ষেত্রে। বাসস্থান সেটাকেই বলে যেখানে মানুষ বসবাস করে, বা ঘর বাড়িকে বাসস্থান বলা হয়। বাসস্থান মানে স্থায়ী আবাসন ব্যবস্থা। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে স্যার, যারা বস্তিবাসী আছে, বিভিন্নভাবে ভাসমান বা ফ্লোটিং লোক আছে, তাদের বাসস্থান, তাদের কিন্তু ওটা বাসস্থান না। বাসস্থানের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এটা স্থায়ী আবাসন হতে হবে। আজকে কেউ ঢাকা শহরে বস্তিতে আছে, কালকে হয়তো অন্য শহরে চলে গেল, বা কোথাও রেল স্টেশন অথবা কোনো পোর্ট এলাকায় অথবা কোনো বাস টার্মিনালে একদিন দুই দিন অবস্থান করলো, এটা কিন্তু বাসস্থান না। মানুষের যে প্রয়োজনগুলো আছে, এর মধ্যে মানুষের আদি এবং সহজাত একটা মৌলিক প্রয়োজন হলো বাসস্থান। সেটা সাধারণ আমাদের কুঁড়েঘরই হোক, আর একেবারে বিশাল রাজপ্রাসাদ বা অট্টালিকা হোক। সভ্যতাকে স্থায়ী রূপ দেওয়ার ক্ষেত্রে বা স্থিতিশীল করার ক্ষেত্রে বাসস্থানের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসস্থান মানুষের কি বহুমুখী চাহিদা মেটাচ্ছে? বিভিন্ন প্রকৃতির বৈরী অবস্থা থেকে, অর্থাৎ রোদ, বৃষ্টি, শীত, এই যে বৈরী আবহাওয়া, এইখান থেকে রক্ষা করছে মানুষকে। তারপরে নিরাপত্তা দিচ্ছে কিভাবে? বিভিন্ন জীবজন্তু, চোর ডাকাত, এগুলোর উপদ্রব থেকে বাঁচায়। একটা যে পারিবারিক বন্ধন বা একটা নিরাপত্তা বেষ্টনী, এটা তৈরি করে বাসস্থান। মানুষের সুষ্ঠু সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক দায়িত্ব পালন, এক্ষেত্রেও কিন্তু বাসস্থানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই। মানুষের মানবীয় এবং সামাজিক বন্ধন, এটাকে দৃঢ় করার ক্ষেত্রে বাসস্থান এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আর বাসস্থান মানুষকে কিন্তু একটা স্থায়ী ঠিকানা দেয়। আমরা যে কাজ করি না কেন, তোমরা নিজেরা একটু খেয়াল করো যে তোমরা যখন কলেজে ভর্তি হয়েছে, একটা ফর্ম পূরণ করতে হয়েছে, সেখানে কিন্তু তোমাকে একটা ঠিকানা ব্যবহার করতে হয়েছে। একটা হয়তো বা কেউ একটা বর্তমান ঠিকানা ব্যবহার করেছো, আবার অন্যদিকে একটা স্থায়ী ঠিকানা ব্যবহার করেছো, অর্থাৎ যেখানে তোমাকে পাওয়া যাবে। একটা মানুষকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে বাসস্থান একটা বড় ধরনের ভূমিকা রাখে। পরবর্তী আমরা বলতে পারি যে শিক্ষা। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। আর শিক্ষাকে বলা হয় কি? একটা জাতির শুধু না, মানব সভ্যতার মেরুদণ্ড। শিক্ষা, আল্লাহ তাআলা তো মানুষকে সৃষ্টি করেছে, সৃষ্টি করাই যে মানুষ, আল্লাহ তাআলার সৃষ্ট জীবের মধ্যে মানুষ হলো আশরাফুল মাকলুকাত। সেই আশরাফুল মাকলুকাত হয় মানুষ কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। আমরা অনেককে অনেক সময় পশুর সাথে তুলনা করি, বিভিন্নভাবে একটু স্ল্যাং কথাবার্তা বলি বা এই করি। কিসের জন্য? তার সেই পরিপূর্ণ শিক্ষার অভাব থেকেই কিন্তু তাকে আমরা সেই মানে পশুর সাথে তুলনা করা বা পশুর পর্যায়ে ফেলে দিই। শিক্ষা বলতে দুইটা জিনিসকে বোঝায়, একটা হচ্ছে জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই দুইটা মিলে হলো শিক্ষা। সাধারণভাবে দেখাশোনা, পর্যবেক্ষণ
ও লেখাপড়ার মাধ্যমে জ্ঞান অর্জনের শুরু। আর শিক্ষা করে কি মানুষের আচরণের একটা ইতিবাচক পরিবর্তন আনে, অর্থাৎ আমি যে কাজটি করছি সেটি যেন সমাজের জন্য, সেটি যেন অন্যান্য মানুষের জন্য মঙ্গলময় হোক, এই পরিবর্তনটি মানুষের মধ্যে আসে। কারণ আমরা জানি মানুষের মধ্যে কিন্তু দুইটা সত্তা কাজ করে, একটা মানবিক দিক, একটা পাশবিক দিক। শিক্ষা আমাদের সেই পাশবিক দিক থেকে দূরে রাখে। শিক্ষাকে বলা হয় সভ্যতার প্রধান উপকরণ, মানুষের ব্যক্তিগত ও সামাজিক উন্নতির হাতিয়ার। শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি বা জাতির পক্ষে উন্নতি করা সম্ভব না। শিক্ষা মননশীলতা ও সেবা বিকাশের জন্য অপরিহার্য। শিক্ষার মাধ্যমে একজন মানুষ কি করতে পারে? তার ব্যক্তিত্ব গঠন করতে পারে, মানবিক মূল্যবোধ অর্জন করে, সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়। তাহলে শিক্ষার পরে আসছে কি আমাদের স্বাস্থ্য। স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা এবং একটা মানুষের জন্য এটি একটি অমূল্য সম্পদ। আমরা যেমন খাদ্যের ক্ষেত্রে বলেছিলাম যে এটি প্রাক জন্ম অবস্থা থেকে শুরু হয়, স্বাস্থ্য বা চিকিৎসার ব্যাপারটাও কিন্তু মানুষের প্রাক জন্ম অবস্থা থেকে শুরু হয় এবং মৃত্যু পর্যন্ত এটি চলে। আর সুস্বাস্থ্য কি করে? মানুষের দৈহিক, মানসিক এবং সামাজিক শান্তি এটাকে নিশ্চিত করে। এই কারণে কিন্তু বলা হয়ে থাকে স্বাস্থ্যই হলো সকল সুখের মূল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই নামটি তোমাদের কাছে খুব পরিচিত, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে স্বাস্থ্য বলতে শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি বোঝায় না, বরং দৈহিক, মানসিক এবং সামাজিক সার্বিক সুস্থ অবস্থাকে বোঝানো হয়ে থাকে। শুধু স্বাস্থ্য ভালো থাকলে হবে না, অনেক কিন্তু মানসিক প্রতিবন্ধী থাকে বা যাদেরকে আমরা সাধারণ কথায় পাগল বলি। শরীর স্বাস্থ্য ভালো কিন্তু মানসিকভাবে বিপর্যয়ের সম্মুখীন বা মানসিকভাবে সে দুর্বল, তাকে কিন্তু আমরা সুস্থ মানুষ বলি না। আবার কোনো কোনো মানুষ আছে বিভিন্নভাবে সামাজিক প্রতিবন্ধকতার শিকার, এখান থেকেও কিন্তু মানুষের বিভিন্ন বিপর্যয় হয়ে থাকে। স্বাস্থ্য কি করে? মানুষের কর্মক্ষমতা, উৎসাহ, উদ্দীপনা, প্রতিভা ও সৃজনশীলতা এগুলো বিকাশের জন্য অপরিহার্য। প্রতিটি মানুষের জন্য বা একটা দেশের কাছে সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবান মানুষ একটা মূল্যবান সম্পদ, যে কারণে একটা দেশ ও জাতির উন্নতি নির্ভর করে স্বাস্থ্যবান বা বলা যায় যে একটি উন্নত জাতি নির্ভর করে জাতীয় স্বাস্থ্যের উপরে। পরবর্তীতে বলা যায় যে বিনোদন, অনেক সময় বা অনেকেই বিনোদনকে মৌলিক চাহিদার মধ্যে ফেলতে চায় না, কিন্তু বিনোদনও কিন্তু মানুষের একটা অন্যতম মৌলিক চাহিদা। কেননা মানুষের কাজের একঘেয়েমি রোধ করার ক্ষেত্রে, দেহ এবং মনের অবসন্নতা দূর করার ক্ষেত্রে বা এটাকে সজীব বা প্রফুল্ল রাখার ক্ষেত্রে বিনোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে তোমরা লেখাপড়া পড়ো, প্রচুর পরিশ্রমের কাজ যায়, অনেক সময় দেখা যায় যে আর পড়তে ভালো লাগছে না, অথবা পড়লেও সেটা ঠিকমতো মনে থাকছে না বা মুখস্থ হচ্ছে না। সেই ক্ষেত্রে তোমরা করো কি? নিজের অজান্তেই হয়তো একটু গুনগুন করে গান করো, অথবা কোনো একটি ওই কাগজ কলম দিয়ে তুমি ভালো ছবি আঁকতে পারো না, সেটা ঠিক আছে, কিন্তু কোনো কিছু একটা আঁকার চেষ্টা করো, অথবা একটা অক্ষর লিখে সেটাকে বিভিন্ন ডিজাইন দেওয়ার চেষ্টা করো। বিনোদন বলতে যে শুধু গান বাজনা খেলাধুলা করা সেটা না, কিন্তু এই যে কাজের ফাঁকে একটু অন্যদিকে মনকে নিয়ে যাওয়া, এটাই কিন্তু বিনোদনের কাজ করে থাকে। বিনোদন মানুষের কর্মস্পৃহাকে পুনরুজ্জীবিত করে, সাথে সাথে সৃজনশীল কাজ এবং গঠনমূলক চিন্তার খোরাক যোগায়, নির্মল আনন্দ এবং বিনোদন যোগায়। বিনোদনের এই যে চিত্ত বিনোদনের অভাবে মানুষ বিভিন্ন কিন্তু অসামাজিক কাজ বা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। আমরা বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান অবস্থায় তোমরা অনেক জায়গায় কিন্তু কিশোর গ্যাংয়ের কথা শোনো, যে কিশোর বয়সীরা কিশোর অপরাধী হয়ে যাচ্ছে বা তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ে। এই অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ার না পড়ে এই জন্য কিন্তু সঠিক বিনোদন দরকার। আরও একটি লক্ষণীয় বিষয়, অতি সম্প্রতি এই একদিন দুই দিন আগে আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট কিছু তোমাদের মোবাইল অ্যাপসের যে গেম, পাবজি বা আরও এই জাতীয় কিছু গেমস কিন্তু এরা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যে কেননা
ওইটা বিনোদন দেওয়ার থেকে বেশি আমাদের এই কিশোরদেরকে আরো বেশি অপরাধী করে তুলছিল, বা বিভিন্ন ধরনের অসামাজিক বা অপরাধমূলক কার্যকলাপের সাথে মানুষ জড়িয়ে পড়ছিল। কেননা এইরকম বিভিন্ন ধরনের অসামাজিক বা অপরাধমূলক কাজ, এটা যেমন মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যায়, ঠিক একইভাবে কাজের একঘেয়েমি, মানে একই কাজ শুধু করা, শুধু সেই কাজ করা, শুধু সেই কাজ করা, এটা কি হয়, মানুষের মধ্যে অলসতা বা অবসাদগ্রস্ততা এগুলো নিয়ে আসে। সর্বশেষ আমাদের মৌলিক চাহিদার বর্ণনার মধ্যে আসছে সামাজিক নিরাপত্তা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই মনে করো যে এই 6টি মৌলিক চাহিদা, আমি আবারও একটু তোমাদেরকে মনে করিয়ে দিই, যেহেতু আমাদের সংবিধানে 6টা তো আছেই, আমাদের সংবিধানে অর্থাৎ বাংলাদেশ সংবিধানে সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা বিষয়টি উল্লেখ আছে। আমরা আশা করব যে এই সামাজিক নিরাপত্তা বিষয়টিকেও কিন্তু তোমরা মৌলিক চাহিদার মধ্যে অবশ্যই নিয়ে আসবে। নিরাপত্তা প্রত্যয়টি আবিধানিক অর্থে নিরাপদ অবস্থা বা বিপদশূন্যতাকে বোঝায়। সাধারণভাবে নিরাপদ অবস্থা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সামাজিক নিরাপত্তা, আরেকটা হচ্ছে শারীরিক নিরাপত্তা। একজন ব্যক্তির জন্য সামাজিক এবং শারীরিক নিরাপত্তা দুইটাই দরকার আছে। তবে হ্যাঁ, সামাজিক নিরাপত্তাটা যদি নিশ্চিত হয় তাহলে কিন্তু মানুষ সামাজিক নিরাপত্তাটাও করতে পারে। শারীরিক নিরাপত্তা বলতে আমরা রাস্তাঘাটে কোনো দুর্ঘটনায় পতিত হব না, অথবা কোনো অসামাজিক লোকের দ্বারা আক্রান্ত হব না, ইত্যাদি হচ্ছে শারীরিক নিরাপত্তা। পক্ষান্তরে সামাজিক নিরাপত্তা হচ্ছে যখন মানুষ কোনো বিপর্যয়ের মধ্যে পড়ে তখন তার জন্য রাষ্ট্র বা সমাজ কর্তৃক যে আর্থিক সাহায্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, এটি সামাজিক নিরাপত্তা। তোমাদের কাছে বিষয়টি কিন্তু অন্তত সমাজকর্মের শিক্ষার্থীদের কাছে বিষয়টি নতুন না। তোমরা যে প্রথম পত্রে সমাজকর্মের ইতিহাস পড়েছ, সেখানে যখন ইংল্যান্ডের যখন সমাজকর্মের ইতিহাস পড়েছ, সেখানে ইংল্যান্ডের সমাজকর্মের বিকাশের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের মনে আছে বেভারিজ রিপোর্টের কথা। সেই বেভারিজ রিপোর্ট বা স্যার উইলিয়াম বেভারিজের সময় থেকে কিন্তু এই সামাজিক নিরাপত্তা বিষয়টি এসছে। সামাজিক নিরাপত্তার মধ্যে এটি শুধুমাত্র বিপর্যয়মূলক পরিস্থিতিতে যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, যেমন প্রবীণ, বিধবা, এতিম, বেকার, প্রতিবন্ধী, প্রাকৃতিক দুর্যোগ বা পেশাগত দুর্ঘটনায় পতিত যে সকল মানুষ আছে, তাদের এই অসহায় বা অবলম্বনহীন মানুষের জন্য রাষ্ট্র বা সমাজ কর্তৃক যে আর্থিক সুযোগ দেয়া, এটিকেই বলা হয় মূলত সামাজিক নিরাপত্তা। এটিকে আরও একটু সহজ করে দিই তোমাদের কাছে, সেটি হচ্ছে যে আমাদের দেশে তোমরা জানো যে বিভিন্ন বয়স্ক মানুষ বা প্রবীণ যারা আছে তারা কিন্তু রাষ্ট্র বা সরকার কর্তৃক প্রবীণ ভাতা বা বয়স্ক ভাতা পেয়ে থাকে। এটা কিন্তু এক ধরনের সামাজিক নিরাপত্তা। বিধবারা অথবা আমাদের দেশে এখন কিন্তু বর্তমানে প্রসূতি মায়েরাও কিন্তু বিভিন্ন ধরনের এই ভাতা পেয়ে থাকে। এটা কিন্তু এক ধরনের সামাজিক নিরাপত্তা। প্রতিবন্ধীদেরকে ভাতা দেওয়া হয়। আমাদের দেশের প্রেক্ষাপটে বেকার ভাতার ব্যবস্থা নেই, তবে প্রতিবন্ধীরা ভাতা পায়। বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা পেশাগত দুর্ঘটনা যখন ঘটে, এই পেশাগত দুর্ঘটনায় সেই সংস্থা কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক যে বিমার টাকা পরিশোধ করা হয়, সেটিও কিন্তু সামাজিক নিরাপত্তা। আরও সহজ করে বলি, তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের প্যারেন্টসদের মধ্যে যারা সরকারি কর্মকর্তা আছেন বা সরকারি চাকুরিজীবী আছেন, তারা যখন বৃদ্ধ বয়সে চাকুরি শেষ করেন বা অবসরে যান, তখন রাষ্ট্র তার জন্য যে পেনশনের ব্যবস্থা করে, এটা কিন্তু সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, যেটি মানুষের যখন আর্থিক কষ্ট দেখা দেয় বা আর্থিক প্রয়োজন হয়, তখন তার জন্য যে রাষ্ট্র কর্তৃক ব্যবস্থা, এটিকে সামাজিক নিরাপত্তা বলে। এরপর আমরা আমাদের আজকের আলোচনায় আসি। আমাদের বর্ণনা তো গেল অ্যাসাইনমেন্ট অনুযায়ী যে কোভিড পরিস্থিতিতে আমাদের যে জায়গায় তোমাদের নির্দেশনায় দেখো আমরা মৌলিক চাহিদা কি এটি উল্লেখ করলাম, বিভিন্ন যে আমাদের মৌলিক চাহিদাগুলো আছে তার বিবরণ। অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমাদের যে কাজটি করতে হচ্ছে, যে নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলো চিহ্নিত করতে হবে। এর আগে আমাদেরকে কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতি এখানে একটু আলোকপাত করা অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন? সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে মনে রাখতে হবে তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তোমার লেখার মধ্যে সেই মান বা সেই পর্যায়টি আসতে হবে। যেহেতু
এটি অ্যাসাইনমেন্ট এবং সব কিছু তোমার বই থেকে হুবহু কিন্তু তোমার আসবে না। আমি শুধু তোমাকে একটি দিক নির্দেশনা বা রোড ম্যাপ দিব, এরপর এটাকে তুমি যতটা পারবে, যত সুন্দর করতে পারবে, সেইভাবে কিন্তু তুমি এটিকে উপস্থাপন করবে। তাহলে আমরা আসি, প্রথমেই আমরা যেটি বললাম এর আগে, যে আমাদের কি কি করতে হবে, যে কোভিড পরিস্থিতিতে, তাহলে কোভিড কি এটাকে আমাদেরকে জানতে হবে। কোভিডটা কি? কোভিড-19 যেটাকে বলা হচ্ছে, এটি মানুষের একটি সংক্রামক ব্যাধি যা গুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগ লক্ষণ সমষ্টির সৃষ্টিকারী করোনা ভাইরাস 2 নামে এটি পরিচিত। এটি এক ধরনের ভাইরাসের আক্রমণ থেকেই হয়ে থাকে। এই রোগটি সর্বপ্রথম 2019 সালের ডিসেম্বর মাসে চীনের হুপেই প্রদেশের উহান নগরীতে শনাক্ত হয়। বাংলাদেশে 2020 সালের 8 মার্চ প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সময়টা কিন্তু খুব বেশি ছিল না। ডিসেম্বর মাসে চীনে প্রথম রোগটি ধরা পড়ে, আর মাত্র 2 মাসের ব্যবধানে, অর্থাৎ গ্যাপটা গেছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, মার্চের প্রথম সপ্তাহতেই আমাদের দ্বাদশের যে সকল শিক্ষার্থী এই মুহূর্তে আমার সাথে তোমরা অনলাইনে আসো বা পরবর্তীতেও যারা ক্লাসটি দেখবে, একটু স্মরণ করে দেখো, তোমাদের যে একাদশ শ্রেণীতে কলেজের একটি শিক্ষা সফর হয়েছিল আমাদের এই পার্শ্ববর্তী থানা বাঘা থানার যে বিনোদন পার্কে, তোমাদের সেই শিক্ষা সফরটি যেদিন ছিল, শুক্রবার ছিল, বৃহস্পতিবার তোমাদের শিক্ষা সফরটি হয়েছিল 9 মার্চ, বৃহস্পতিবার ছিল 8 মার্চ। 8 মার্চে কিন্তু বিকাল বা দুপুরের পরে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘোষিত হয়েছিল যে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাহলে কোভিড-19 হলো এক ধরনের সংক্রামক ব্যাধি যা মানুষের শ্বাসতন্ত্রীয় রোগের লক্ষণের সমষ্টি। একটা রোগ না, কিন্তু অনেক কয়টা রোগ হয় এখানে, এবং যেটা শ্বাসতন্ত্রীয়, অর্থাৎ আমাদের ফুসফুস বা এই দিকের যে সকল আমাদের মানে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো এক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়। খুব সহজ কথা এটি। এরপরে আমরা আসি যে কোভিড-19 সাথে আমরা যেহেতু বলেছি কোভিড পরিস্থিতিতে মানুষের মৌলিক চাহিদা কেন বিপর্যয়ের সম্মুখীন হলো, এই জন্য আমাদের এই কোভিড-19 সাথে কিন্তু আরেকটি শব্দ জড়িত, সেটি হচ্ছে লকডাউন। লকডাউনটা কি? যে আমরা বলছি কি, যে করোনা ভাইরাস সংক্রমণের জটিল সামাজিক পরিস্থিতিতে সবারই কাছে একটা পরিচিত শব্দ হলো লকডাউন। জার্মান শব্দ LUC, এটাকে কি বলা যায়, লুজ বা লুক, এইটা থেকে ইংরেজি লক শব্দের উদ্ভব। পঞ্চদশ শতকে প্রথম লকডাউন শব্দটি ব্যবহার করা হয়। পঞ্চদশ থেকে ষষ্ঠদশ, অর্থাৎ 1500-1600 সালের দিকে এই লকডাউন শব্দটা প্রথম ব্যবহৃত হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে এটি একটি বহুল পরিচিত শব্দ। আর এ প্রসঙ্গে একটু বলে রাখি, লকডাউনের যদি আমরা আবিধানিক অর্থ করি, লকডাউনের আবিধানিক অর্থ হলো জনসমাগম নিষিদ্ধ করা এবং নিজ গৃহে বা বাড়িতে অবস্থান করা। আবিধানিক অর্থে এই যে জনসমাগম, যে যখনই মানুষ একটা কাজের সাথে জড়িত হয়, সেখানে কিন্তু একা একা তো কোনো কাজ করা যায় না, সেখানে একাধিক ব্যক্তির সমষ্টি চলে আসে। এই যে একাধিক জনসমাগম, কিন্তু একাধিক ব্যক্তির সমষ্টিতেই কিন্তু জনসমাগম হয়। এই জনসমাগম বা একাধিক ব্যক্তির সমষ্টি থেকে নিবৃত রাখার জন্য সরকার বা রাষ্ট্র ঘোষিত যে ব্যবস্থা, সেটি হচ্ছে লকডাউন। এবং আমরা গত বছরের পরিসংখ্যান পর্যন্ত প্রায় 82টি দেশে আংশিক বা সম্পূর্ণ লকডাউনে পরিস্থিতি কিন্তু সারা বিশ্বব্যাপী চলে আসছে, শুধুমাত্র বাংলাদেশ নয়। এই প্রভাবটি, যেটিকে আমরা কোভিড-19কে কি বলছি, মহামারী বা অতিমারী, তখনই সেই রোগটাকে মহামারী বা অতিমারী বলা হয়, যেটি ব্যাপক আকারে জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। আর কোভিড-19 বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশ পর্যন্ত এটার ব্যাপ্তি যায় নাই। এই জন্য আমরা কি বলছি, যে এই লকডাউনটির সাথে আমরা খুব বেশি পরিচিত।
আর বেশি পরিচিত হওয়ার ব্যাপার হচ্ছে যে 2020 এবং 21 অর্থ বছরে সরকারি হিসাবে আমাদের দেশে এই করোনা মহামারীতে আর্থিক ক্ষতির পরিমাণ হচ্ছে 1,44,500 কোটি টাকা। স্বাভাবিকভাবে এর প্রভাব কিন্তু যখন আর্থিক ক্ষতির সম্মুখীন হয় একটা রাষ্ট্র, তখন কিন্তু এটার প্রভাব পড়ে সাধারণত একটু দরিদ্র সীমার নিচে বা দরিদ্র জনগোষ্ঠীর উপর। আর এই দরিদ্র জনগোষ্ঠীর আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে যে কত কত দরিদ্র জনগোষ্ঠী আছে বা কত মধ্যবিত্ত আছে, কত উচ্চবিত্ত আছে, এটার আমরা একটা তথ্য পাই সেন্টার ফর পলিসি ডায়ালগ। এটার মানে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করে যে প্রতিষ্ঠানটি, এর সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের মতে বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে 20 ভাগ উচ্চবিত্ত, 20 ভাগ নিম্নবিত্ত। আর এই যে শুরুতে মানে অর্থাৎ উচ্চবিত্ত 20 ভাগ আর নিম্নবিত্ত 20 ভাগ, মাঝে থাকলো 60 ভাগ। এই 60 ভাগ কিন্তু সকলেই মধ্যবিত্ত না, এর মধ্যে আবার কিন্তু কয়েকটি ভাগ আছে। এর মধ্যে উচ্চ মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, এই শ্রেণীর 3 শ্রেণীর মানুষ অবস্থান করে। সেই হিসাবে বলা যায় যে আমাদের দেশে বা বাংলাদেশে এই শুধু 20 ভাগ না, এরও বেশি কিন্তু আমাদের নিম্ন মধ্যবিত্ত যারা, তারাও কিন্তু এই নিম্নবিত্তর মধ্যে পড়ে যায় বা এই করোনা মহামারীতে তারাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের আরেকজন অর্থনীতিবিদ, প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাতের মতে বাংলাদেশের এই সাধারণ মানুষের তিনি কিছু একটু পরিসংখ্যান দিয়েছে। সেই পরিসংখ্যানে বলা হচ্ছে 27,53,719 জন হকার, ফেরিওয়ালা বা বিভিন্ন ভ্যানে বা চলমান মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় না, ফেরিওয়ালা বা হকার বলতে বুঝি যারা ভ্রাম্যমান বা চলমানভাবে এই তাদের একেবারে ক্ষুদ্র বা প্রান্তিক ব্যবসা পরিচালনা করে, এর পরিমাণ 27,53,000। তা সহজ কথায় আমরা বলতে পারি প্রায় 27,50,000। অন্যদিকে যারা হকার বা ফেরিওয়ালা না, ছোট ছোট দোকান বা টং, এইরকম চা বিক্রেতা, পান বিক্রেতা, ক্ষুদ্র দোকানদার, এই খুব অল্প পুঁজিতে এই রকমের পরিমাণ হচ্ছে 19,45,985। দেশে প্রায় 34 লাখ নির্মাণ শ্রমিক আছে, একবারে রাজমিস্ত্রি থেকে শুরু করে নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত যত ধরনের একেবারে দৈনিক মজুরিতে যারা কাজ করে বা ডে লেবার যাদেরকে আমরা সহজ কথায় বলে থাকি, এর পরিমাণ প্রায় 34 লাখ। 52 লাখ আছে পরিবহন শ্রমিক, ড্রাইভার, তারপরে সুপারভাইজার বলি অথবা কন্ডাক্টর বলি অথবা হেল্পার বলি, এদের পরিমাণ হচ্ছে 52 লাখ। আর পোশাক শিল্পে, অন্যান্য শিল্পে তো আছেই, আমাদের যেহেতু সব থেকে বড় আমাদের শিল্প হলো পোশাক শিল্প, পোশাক শিল্পে আছে 21,30,154 পোশাক শ্রমিক। তাহলে এই যে পরিসংখ্যানগত দিক দিয়ে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, তাতে করে এরপরে আবার বলি যে একেবারে মানে সব থেকে নিম্ন পর্যায়ে আছে যাদেরকে আমরা ভিক্ষুক বলছি, এই ভিক্ষুকের পরিমাণ বলা হচ্ছে মোট জনগোষ্ঠীর 17%। এটি সঠিক পরিসংখ্যান এই অর্থে, এটি তোমাদের জানার জন্য বলছি, জাতীয় সংসদে আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তিনি ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে ভিক্ষুকদের কাছ থেকে পুনর্বাসিত করার লক্ষ্যে যে আবেদনপত্র গৃহীত হয়েছিল, তার প্রেক্ষাপটে কিন্তু তিনি এই হিসাবটি দিয়েছিলেন যে আমাদের মোট দরিদ্র জনগোষ্ঠীর 0.17% হলো ভিক্ষুক। আরও একটি পরিসংখ্যান তোমাদের দিই, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মোট জনগোষ্ঠীর 20.5 ভাগ দরিদ্র সীমার নিচে এবং 10 ভাগ চরম দরিদ্র সীমার নিচে। তাহলে এই দরিদ্র বা নিম্নবিত্ত কারা? বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী যাদের দৈনিক আয় $2 নিচে, তাদেরকে নিম্নবিত্ত হিসাবে চিহ্নিত করা হয়। এখন সাধারণভাবে তোমাদের মনে আসতে পারে যে তাইলে এই যে
$2 নিচে নিম্নবিত্ত, তাইলে স্যার আর যে দুইটা কথা বললেন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, আমরা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, সাধারণত মধ্যবিত্ত বলা যায় যাদের এই বিশ্বব্যাংকের তথ্য বা এডিবির তথ্য অনুযায়ী $2 উপরে এবং $20 নিচে দৈনিক আয়, এটা কিন্তু মাসিকের মধ্যে ফেলো না, প্রতিদিনের আয়, সেটি তারা মধ্যবিত্তের মধ্যে পড়ে। আর যাদের দৈনিক আয় $20 বেশি বা বিভিন্ন শিল্প কলকারখানার মালিক, বিভিন্ন বড় বড় আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যারা সম্পৃক্ত, তারপরে কৃষির সাথে সম্পৃক্ত কিন্তু অনেক ভূসম্পত্তির মালিক, এরাই কিন্তু উচ্চবিত্তের মধ্যে পড়ে। তাহলে এই যে আমাদের দেশের একটা বিপুল জনগোষ্ঠী, অর্থাৎ মোট জনগোষ্ঠীর 20.5 যারা দরিদ্র সীমার নিচে এবং 10 চরম দরিদ্র সীমার নিচে তারা বসবাস করছে। এই মানুষদের আমাদের অ্যাসাইনমেন্টে যে কথাটি বলা হচ্ছে যে নিম্ন কোভিড পরিস্থিতিতে নিম্নবিত্তদের কি কি সমস্যা দেখা দিচ্ছে মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে, যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এর মধ্যে আসছে দারিদ্র্য, বেকারত্ব, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, গৃহ বস্তি সমস্যা, অপরাধ প্রবণতা, সামাজিক অনাচার, পারিবারিক ভাঙন ও বিচ্ছেদ, নৈতিক অধঃপতন এবং সামাজিক নিরাপত্তার অভাব। যদি একে একে আমরা ব্যাখ্যা করি যে আমাদের এই কোভিড পরিস্থিতিতে কি হলো, লকডাউন শুরু হয়ে গেল, তাই না? লকডাউনে কি হলো, সাধারণত যারা খেটে খাওয়া মানুষ, অর্থাৎ আমরা যাদেরকে আমাদের পূর্বের স্লাইডে উল্লেখ করেছিলাম, হকার, এই যে হকার, ফেরিওয়ালা অথবা চা পান এরকম ছোট ছোট টং দোকান বলে যেগুলোকে, ছোট ছোট একবারে দোকান, স্বল্প পুঁজির দোকানদার, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, পোশাক শিল্পের শ্রমিক, এই সকলের কিন্তু কাজ বন্ধ হয়ে গেল। একটা বিপুল জনগোষ্ঠীর যখন কাজ বন্ধ হয়ে গেল, তারা কি দারিদ্র্যের মধ্যে পড়ে গেল। আর দারিদ্র্যের মধ্যে পড়ার কারণে তাদের একটা চরম অনিশ্চয়তা এবং বিভিন্ন ধরনের মৌলিক চাহিদাগুলো পূরণে বিভিন্ন সমস্যাগুলো তাদের দেখা দিল। খাদ্যের সমস্যা দেখা দিল, তাদের বস্ত্রের সমস্যা হয়তো তাৎক্ষণিক হয়নি, কিন্তু দীর্ঘ সময় কর্মহীন থাকার ফলে তারা অন্যান্য চাহিদাগুলো মেটাতেও কিন্তু অক্ষম হচ্ছিল বা হচ্ছে এখনো পর্যন্ত। হলো কি, লকডাউনের ফলে, দীর্ঘকালীন লকডাউনের ফলে তাদের মধ্যে বেকারত্ব শুরু হলো, বা বেকারত্বের ফলে মানুষ কি তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে অক্ষম হয়ে যাচ্ছে। আর যখন অর্থের উপার্জন থাকে না, কাজ থাকে না, অর্থকড়ি থাকে না, তখন কি খুব স্বাভাবিকভাবে স্বাস্থ্যহীনতা অথবা আমরা বলতে পারি পুষ্টিহীনতা এগুলো শুরু হয়ে গেল বা হয়। যখন খাদ্য পাবে না তখন কি সেখান থেকে পুষ্টিহীনতা, আবার পুষ্টিহীনতা থেকে চলে আসবে স্বাস্থ্যহীনতা। গৃহবস্তির সমস্যা এটি দেখা দিল কেমনভাবে, যখন কর্মহীন হয়ে গেল এইসব মানুষ দীর্ঘদিন। তোমরা জানো যে আমি আবারও তোমাদের মনে করিয়ে দিই, কেবলমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী কিন্তু এই কোভিড পরিস্থিতিতে মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই সে সকল দেশের সরকারের পক্ষে একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। তোমরা যেমন গৃহবন্দী হয়ে আছো, তোমরা যারা বিভিন্ন, বিশেষ করে যারা ছাত্রাবাস বা মেসগুলোতে থাকতে, তোমরা মেসগুলো ছেড়ে দিয়ে চলে গেলে। অন্যান্য মানুষ যারা কর্মজীবী মানুষ, পরিবার পরিজন নিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ঢাকা শহর থেকে বা বড় বড় শহর থেকে মানুষ তার গ্রামের দিকে আবার ফেরত যাচ্ছে বা ফিরে যাচ্ছে। বাড়ি ভাড়া দিতে পারে না, সবাই তো আর শহরে নিজ বাড়িতে থাকে না। আবার ওই শহরে যে কোনো রকমে একটু মাথা গোজার একটা ঠাঁই করেছিল বা একটা বাড়ি ভাড়া নিয়েছিল, সেইখান থেকে আরও নিম্ন পর্যায়ে, বস্তি পর্যায়ে চলে যাচ্ছে। সেখান থেকে কি হচ্ছে, আরও নানাবিধ সমস্যাগুলো তারা সম্মুখীন হচ্ছে। মানুষের কর্মহীনতার ফলে কি হলো,
মানুষের মধ্যে অপরাধ প্রবণতা এবং সামাজিক অনাচার কিন্তু বেড়ে যাচ্ছিল বা বেড়ে যাচ্ছে। কর্মহীন থাকার ফলে অপরাধ প্রবণ, কোথাও কেউ ছিনতাই, চুরি, ডাকাতি এইরকম কাজের সাথে বা বিভিন্ন জায়গায় সামাজিক অনাচার মানে বুঝি তো আমরা, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে মানুষ জড়িয়ে পড়ছিল বা জড়িয়ে পড়ছে। শুধুমাত্র বেঁচে থাকার জন্য মানুষের মৌলিক চাহিদাগুলো এত বেশি প্রয়োজন যে এটি যদি সঠিকভাবে পূরণ না হয়, মানুষ কিন্তু এটাকে বিকল্পভাবে পূরণ করার চেষ্টা করে। যেমন আমরা যদি খাদ্যের কথাই বলি, আমরা বলছি সুষম খাদ্য হলো মানুষের জন্য মৌলিক চাহিদার অন্যতম একটি বিষয়। সুষম খাদ্য না পেলে আমরা অখাদ্য কুখাদ্য খেয়ে আমরা জীবন ধারণ করার চেষ্টা করি। খাদ্যের জোগাড় করার জন্য প্রয়োজনে মানুষ চুরি, ডাকাতি, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে, যত ধরনের অসামাজিক কার্যকলাপ হয় সব অসামাজিক কার্যকলাপের সাথে আমরা নিজেরা বা মানুষ সম্পৃক্ত হয়ে যায়। যখন এই যে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা, সামাজিক অনাচার বৃদ্ধি পাচ্ছে, যখন ঠিকমতো পরিবারের যোগানগুলো দেওয়া যাচ্ছে না, ওই অর্থের যোগান বা বিভিন্ন চাহিদার যোগান দেওয়া যাচ্ছে না, তখন কি হচ্ছে? পারিবারিক ভাঙন সৃষ্টি হয়েছে, পারিবারিক বিচ্ছেদ। অর্থাৎ অনেক বাবা দেখা গেছে যে সন্তান, স্ত্রী এগুলো রেখে পালিয়ে গেছে, যেহেতু তাদের চাহিদাগুলো মেটাতে পারছে না। অনেকে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার ফলে পারিবারিক বিচ্ছিন্নতা চলে এসছে। তাতে করে হয়েছে কি মানুষের নৈতিক অধঃপতন। নৈতিক অধঃপতন, সাধারণ একটা মানুষ একসময় কাজ করতো, এখন কাজ নাই, দীর্ঘদিন কাজ নাই। যে চুরি করছে তাতে তার কি হচ্ছে? নৈতিকতার স্খলন ঘটেছে না? অথবা অন্যের কাছে সাহায্য চাচ্ছে, ভিক্ষার হাত পেতে দিচ্ছে, এটাও তো তার নৈতিক অধঃপতন। সর্বশেষ আমরা বলছি সামাজিক নিরাপত্তার অভাব। বিভিন্ন ধরনের যে আমাদের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাগুলোর আমরা কথা বলেছি ইতিপূর্বে, সেই সামাজিক নিরাপত্তাগুলোও আমরা দিতে পারছি না বা এগুলোর ঘাটতি দেখা দিচ্ছে। যখন বিভিন্ন ধরনের এইরকম মহামারী দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়, তখন কিন্তু একজন মানুষ তার মানবিকতা দিয়ে যে আরেকজন মানুষকে সাহায্য করবে, মানুষের মধ্যে সেই অবস্থাটিও কিন্তু থাকে না। এইগুলোকে আমরা মোটামুটিভাবে কোভিড পরিস্থিতিতে নিম্নবিত্তদের মৌলিক মানবিক চাহিদা পূরণের বিদ্যমান সমস্যা হিসেবে চিহ্নিত করছে। সুপ্রিয় শিক্ষার্থী, একটি বিষয় তোমরা লক্ষ্য রাখবে, এখানে আমরা 9টি পয়েন্ট আকারে এনেছি। তুমি তোমার প্রয়োজন মতো বা তুমি তোমার সুবিধা মতো, যেহেতু আমাদের নির্দেশনাতে আছে 5টি পয়েন্ট তুমি আলোচনা করবে। কোন 5টি করবে সেটি তোমার ব্যাপার। তুমি যেটা যেটাকে গুরুত্বপূর্ণ মনে করো সেটি তুমি করবে। এবং অবশ্যই যেহেতু তোমাদের পরস্পরের সাথে খুব সহজ যোগাযোগ আছে, আমার অনুরোধ থাকবে কেউ যেন কারোটা কপি না করো। তোমরা নিজেদের স্বকীয়তা দিয়ে, নিজেদের মেধা দিয়ে, আমি যে কাজটা করলাম, আমি তোমাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি যে তুমি এইভাবে তুমি যাবে। এখন বাকি কাজ তোমার। যেমনভাবে তোমরা যারা ওই যে বিশেষ করে আমাদের মেয়েরা বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলগুলোতে রান্নার প্রোগ্রাম দেখো, কিছু উপাদান ওখানে দিয়ে দেওয়া হয়, রান্না করে দেয় না কিন্তু। যে উপস্থাপক থাকে বা প্রডিউসার যিনি থাকে সে কিন্তু রান্না করে দেয় না, তোমাকে কিছু উপকরণ দিয়ে দেয়, এরপরে বলে যে হ্যাঁ ইয়াস তুমি এবার রান্না করো। আমি তোমাকে সেই উপকরণগুলো একটু সরবরাহ করলাম, এখন উপস্থাপনের কাজটা হলো তোমার কাজ। এরপরে আসি আমরা আমাদের, তোমাদের মনে আছে আমরা কিন্তু আমাদের প্রথম পত্রের ক্লাসে বলেছিলাম যে আমাদের কিন্তু এই যে ভাগগুলো চলে আসছে, আমরা এখন যে ভাগে আছি এটা কিন্তু আমাদের সৃজনশীলতার দিকে, কিন্তু এটি হচ্ছে আমাদের প্রয়োগের দিক। এরপরে আমাদেরকে যেতে হবে কোথায়? একটু উচ্চতর দক্ষতাতে, তাই না? তাহলে তো আমাদের সেই সৃজনশীলতার যে আমাদের স্কেলগুলো সেটি পূরণ হবে। তাহলে উচ্চতর দক্ষতায় যদি যাই, আমাদের অ্যাসাইনমেন্টের সর্বশেষ আছে এই সমস্যা নিরূপণে গৃহীত পদক্ষেপ। সেই গৃহীত পদক্ষেপ কি? খাদ্যের চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ, বস্ত্রের চাহিদা, এগুলোকে যদি আমরা একে একে দেখতে থাকি, একটু তোমরা লক্ষ্য করো। আমরা যদি পরপর বলে যাই, হ্যাঁ পরপর যদি বলে যাই, তাহলে কি আসে? খাদ্যের চাহিদা পূরণের জন্য সরকার যে গৃহীত কি পদক্ষেপ গ্রহণ করেছে, এই লক্ষ্যে সরকার কাজের বিনিময়ে খাদ্য, তারপরে বিভিন্ন ধরনের সহায়তা বা রিলিফ, ভিজিডি, ভিজিএফ, পাবলিক ফুড ডিস্ট্রিবিউশনের আওতায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা প্রদান,
তোমরা দেখেছো যে বিভিন্ন পর্যায়ে মানুষ কি করছে, এই সরকার আমাদের জন্য এই সকল ব্যবস্থাগুলো গ্রহণ করেছে। বিশেষ করে আমাদের বলতে আমরা কিন্তু নিম্ন আয়ের লোকদেরকে বোঝাচ্ছি, যে খাদ্যের চাহিদা পূরণ করার জন্য এই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সরকার কাজের বিনিময়ে খাদ্য সহ বিভিন্ন সাহায্য, যেটাকে আমরা রিলিফ বলছি, ভিজিডি, ভিজিএফ, এইরকম কর্মসূচির মাধ্যমে এই জনগণকে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করছে। বস্ত্রের চাহিদা পূরণের লক্ষ্যে 1993 সালের যে আমাদের দেশের বস্ত্র নীতি ছিল, সেই বস্ত্র নীতি বা বস্ত্র খাতের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দুস্থ অসহায় শ্রেণীর মানুষের বিভিন্ন সময়, সাধারণত আমাদের দেশে বিভিন্ন অকেশনালি, অর্থাৎ আমাদের বড় যে দুইটি উৎসব আছে, দুইটি ঈদ, এই ঈদে কিন্তু বিভিন্ন জায়গায় সরকার বিভিন্নভাবে এরকম সহায়তাগুলো দিয়ে থাকে। এছাড়াও কিন্তু বিভিন্ন বিত্তবান মানুষ, সমাজের বিত্তশালী যারা, অথবা ওই যে আমরা শুরুতেই উচ্চবিত্তের কথা বলেছিলাম, এরাও কিন্তু বিভিন্নভাবে মানুষকে এই বস্ত্র বা পোশাক দিয়ে সাহায্য করছে। তবে হ্যাঁ, কোভিড পরিস্থিতিতে কিন্তু মানুষের সবথেকে বড় যে চাহিদাটা ছিল, সেটি কিন্তু খাদ্যের চাহিদাই ছিল। এরপর আমরা আসি বাসস্থানের চাহিদা পূরণের ক্ষেত্রে সরকার যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন, তার মধ্যে গৃহায়ন তহবিল, আশ্রয়ন প্রকল্প, ঘরে ফেরা কর্মসূচি, একটি খামার একটি বাড়ি একটি খামার, গুচ্ছগ্রাম প্রকল্প, এগুলো কিন্তু সরকার নিম্ন আয়ের বা নিম্নবিত্ত যারা মানুষ আছে, এদের জন্য কিন্তু এই সকল কর্মসূচি চলমান আছে। এবং তোমরা জানো, অতি সম্প্রতি মুজিব বর্ষ উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন স্থানে আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ঘরে ফেরা কর্মসূচি নামে একটি কর্মসূচি আছে। যারা শহর অঞ্চল থেকে নিজ গ্রাম বা নিজ এলাকায় ফিরে আসবে, তাদের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটি বাড়ি একটি খামার, এরকম বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এরপর আমরা আসি শিক্ষার চাহিদা পূরণের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ। বলা যায় যে এই কোভিড-19 পরিস্থিতিতে আমাদের দেশের সবথেকে বড় ক্ষতির যে দিক, বিভিন্ন ক্ষেত্রে তো ক্ষতি আছে, অন্যতম একটা ক্ষতির দিক হচ্ছে শিক্ষাক্ষেত্রের যে ক্ষতি, যেটি তোমরা নিজেরা এখনো বুঝতে পারছো। এই ক্ষেত্রে সরকার যে কাজটি করেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই যে এখন তোমরা যে অবস্থানে আছো, অর্থাৎ অনলাইন ক্লাসের ব্যবস্থা করা। তারপরে আছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, অর্থাৎ টেলিভিশন বা রেডিওতেও কিন্তু এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সিলেবাসের পুনর্বিন্যাসকরণ, অর্থাৎ তোমরা যেটাকে শর্ট সিলেবাস বলছো, যে তোমাদের সিলেবাসটাকে একটু সংক্ষিপ্ত করা হয়েছে এবং তোমাদের পরীক্ষার বিষয়গুলোকেও কিন্তু অ্যাসাইনমেন্টের সাথে কিন্তু পরীক্ষাকেও একটু পুনর্বিন্যাস করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রকল্পের আওতায় বিভিন্ন বৃত্তি দেওয়ার ব্যবস্থা অথবা বেতন মওকুফ, এরকম কিন্তু ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে শিক্ষার ক্ষেত্রে। নেক্সট বলা যায় যে স্বাস্থ্য ক্ষেত্রে কোভিড পরিস্থিতি বা কোভিড-19 যেটা, এটা কিন্তু সবথেকে বড় হুমকির মধ্যে ফেলেছে স্বাস্থ্য খাতকে। স্বাস্থ্য খাতকে পুনর্গঠনের, স্বাস্থ্য খাতের ক্ষেত্রে সরকারের যে পদক্ষেপ, এটাকে আধুনিকীকরণ এবং যুগোপযোগী করার লক্ষ্যে দ্রুততার সাথে বিভিন্ন বিসিএস এর মাধ্যমে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে, আগের তো ভ্যাকসিনগুলো ছিল, কোভিড ভ্যাকসিনও কিন্তু সরকার বিনামূল্যে প্রদান করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এগুলো সংগ্রহ করার চেষ্টা চলছে এবং মানুষকে ভ্যাকসিনেশনের মাধ্যমে তার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর একটা প্রচেষ্টা চলছে। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেড সংখ্যা বৃদ্ধি, যেসব জায়গায় ডাক্তারের অভাব বা চিকিৎসকের অভাব আছে, সেখানে নতুন নিয়োগকৃত ডাক্তার, নার্স, এদেরকে নিয়োজিত করা। কোভিড-19 জন্য বিশেষায়িত হাসপাতাল বা হাসপাতালের কোনো ওয়ার্ড, এগুলোকে বৃদ্ধি করা বা এগুলো স্থাপনের কার্যক্রম, এগুলো কিন্তু গৃহীত হয়েছে বা হচ্ছে। এরপর আমরা বিনোদনের ক্ষেত্রে আসলে মৌলিক চাহিদার মধ্যে কিন্তু যেভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার বিষয়গুলো আসে, বিনোদন তো আর সেভাবে আসে না।
এই জন্য বিনোদনের সেরকম ব্যবস্থা নেই। তারপরেও কিন্তু বিভিন্ন আমাদের যে যোগাযোগ মাধ্যমগুলো আছে বা যেগুলোকে আমরা গণমাধ্যম বলি, এই গণমাধ্যমের মাধ্যমে কিন্তু মানুষকে বিভিন্নভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা, শারীরিক বা সামাজিক দূরত্ব যেটাই আমরা বলি না কেন, এটিকে করার জন্য বিভিন্ন বিজ্ঞাপন প্রচার, বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার, এই কাজগুলো কিন্তু বিভিন্ন মিডিয়াতে চলছে। সর্বশেষ আমরা বলছি সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে যে গৃহীত পদক্ষেপ, সামাজিক নিরাপত্তা বর্তমান পরিস্থিতিতে সরকার দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন সহায়তা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো গ্রহণ করেছে, যেগুলো বিভিন্ন ধরনের এই যে ভাতা, এগুলোর পরিমাণ বৃদ্ধি করা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, এই কাজগুলো কিন্তু সরকার ব্যবস্থা নিয়েছে। সর্বশেষ আমরা যেটা বলতে পারি যে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের উৎপাদন ব্যবস্থা বা শিল্প বাণিজ্য কার্যক্রম যেন ভালোভাবে চলে, এই জন্য সরকার কিন্তু বিশেষ ব্যবস্থার মাধ্যমে এই যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা দেওয়ারও কিন্তু ব্যবস্থা করেছে, যেটি দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সাহায্য করছে। তবে বাস্তবতা যেটা, যে আমাদের মতো এইরকম আমরা যদিও উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছি, তবে এইরকম এত বড় মহামারী, যে মহামারী সারা বিশ্বব্যাপী মানুষের সামাজিক অর্থনৈতিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছে, এইটাকে কিন্তু মোকাবেলা করা সরকারের পক্ষে এককভাবে সম্ভব নয়। এজন্য আমাদের ব্যক্তিগত সচেতনতা, আমি তোমাদেরকে গত দিন যখন তোমরা আমার সামনে আসলে আমরা বললাম যে সমাজকর্মের যে একটা অন্যতম লক্ষ্য বা একটা বৈশিষ্ট্য হচ্ছে ত্রিমুখী ভূমিকা। এই ত্রিমুখী প্রতিরোধ, প্রতিকার এবং উন্নয়নমূলক এই পর্যায়ে আমাদেরকে যদি আমরা না যেতে পারি, তাহলে সরকার কিন্তু এই পরিস্থিতি এককভাবে দ্রুততার সাথে এটাকে মোকাবেলা করা সম্ভব নয়। এজন্য সকলের কাছে অনুরোধ থাকবে, যেটি বরাবর আমরা করে থাকি, প্রায় আমাদের প্রতিটি শিক্ষকই করে থাকেন, সেটি হচ্ছে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যারা স্বাস্থ্যবিধি মেনে চলে না তাদেরকে ন্যূনতম একটু সচেতন করার চেষ্টা করবে, তবেই কিন্তু এইরকম মহা বিপর্যয় বা অতিমারি আমরা অতিক্রম করতে পারব। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকের সেশন আমরা এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে থাকার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।